আমরা দিল্লির লজে পৌঁছে যাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। এই ভিডিওতে দেখাচ্ছি যে এই যে দিল্লির লজে পৌঁছে গেছি রুমের মধ্যে, এরপর বাইরে ঘুরতে বেরিয়ে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। এই হোটেল হলো হোটেল শি প্যালেস, আর এখানে 4 জন শুতে পারবে এই রুমে। আর একটা রুম আছে সেটা ডাবল বেডের। বন্ধুরা এই যে দেখো এভাবে দুটো বেড আছে, আর এই রুমটার ভাড়া হচ্ছে প্রতিদিন 1400 থেকে 1600 টাকা, যখন যেমন পড়ে। দিল্লির হোটেলে পৌঁছে সাথে সাথে আমরা রেডি হয়ে গিয়েছি, আর এখানে কিছু লাঞ্চ করে নিয়ে আমরা সাইট সিইং এ বেরিয়ে যাচ্ছি। বাঙালি থালি খেয়ে বেরোনোর পর আমরা হোটেলের সামনেই টোটো দাদা অটো দাদা দুজনকেই পেলাম সাইট সিইং করানোর জন্য। বললেন এখানে কিছু জায়গা আছে ফেমাস, সেগুলো সবই ঘুরিয়ে দেবেন। টোটো করে অনেকটা সময় লাগবে, আর টোটোই সম্ভব নয়, সেই জন্য আমরা এই অটোই করে নিলাম। এখানে এইভাবে অটো ভাড়া 1000 থেকে 1200 টাকা পর্যন্ত লাগে, আর একটু দরদাম করলে 800-900 টাকাতেও হয়ে যায়। এই অটো দাদা বললেন আমি দায়িত্ব নিয়ে বলছি, খুব ভালো করে ঘুরিয়ে দেব, আর আপনাদেরকে অনেক কিছু তথ্যর সন্ধান দেব। এই শুনেই আমরাও রাজি হয়ে গেলাম, আর উনি খুব সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছেন। প্রথমেই আমরা চলে এলাম এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এই মন্দির বিড়লা মন্দির নামেও পরিচিত। নিউ দিল্লির এই লক্ষ্মীনারায়ণ মন্দির খুবই বিখ্যাত। মহাত্মা গান্ধী উদ্বোধন করেছিলেন এই মন্দিরের, এবং যুগল কিশোর বিড়লা এটি নির্মাণ করেন, তাই এই মন্দিরের নাম বিড়লা মন্দিরও। মূল দেবতা হলো লক্ষ্মীনারায়ণ। বিষ্ণু ও তার স্ত্রী লক্ষ্মীরই এখানে পুজো করা হয়। আর নিউ দিল্লির কনট প্লেস যে জায়গা আছে সেখানের কাছাকাছি হলো এই মন্দির। ভেতরটা প্রণাম করে এলাম, ভীষণ সুন্দর। বন্ধুরা আমরা এখন এসেছি লক্ষ্মীনারায়ণ টেম্পলে দিল্লির মধ্যে, আর এটাকেই বলা হয় এখানকার বিড়লা মন্দির। খুবই সুন্দর মন্দির, ভেতরে একদমই ফটোগ্রাফি অ্যালাউড নেই, সেই জন্য বাইরে থেকেই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই, আর এখানে ওপেনিং টাইম হচ্ছে সকাল 4:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত মর্নিং দর্শন টাইম। আফটারনুন টাইমে বন্ধ থাকে, মানে দুপুর 1:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত মন্দির কিন্তু বন্ধ থাকে। আবার ইভিনিং এ দর্শন করা যাবে। দুপুর 2:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সকালের আরতির টাইম সকাল 6টার সময়, আর সন্ধেবেলায় 7টার সময় এখানে খুব সুন্দর আরতি হয়। কনট প্লেসে এই মন্দির যেমন বললাম, আর দিল্লিতে মেট্রো যোগাযোগ খুবই ভালো। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো আর.কে. আশ্রম মার্গ। 2 কিলোমিটার মতো দূরে এই মন্দিরের থেকে। ওখানে মেট্রো থেকে নেমে তারপরে এখানে আসা যাবে। এখানে এই বাইরে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, আর এখানে পেড পার্কিং অ্যাভেলেবেলও রয়েছে। কেউ গাড়ি নিয়ে আসলে এখানে টাকা দিয়ে পার্কিং এর জায়গা আছে। খুবই ভালো লাগলো এই মন্দির। তোমরাও যখন বন্ধুরা এখানে আসবে অবশ্যই কিন্তু লক্ষ্মীনারায়ণ মন্দির ঘুরে যেও। আগে যখন গাড়ি করে ঘুরেছি দিল্লি, ওখানে কিন্তু ওই দাদা দেখাননি আমাদের এই এত সুন্দর মন্দির। সত্যিকারে এই অটো দাদা খুব সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছেন, খুব ভালো লাগছে। এরপর পরের ডেস্টিনেশনে চলে যাচ্ছি। এই হলো কনট প্লেসের কাছেই নিউ দিল্লি কালীবাড়ি। লক্ষ্মীনারায়ণ মন্দিরের খুব কাছেই এই টেম্পল। খুব বিখ্যাত এই ঐতিহাসিক কালী মন্দির এবং প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। 1925 সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি, এবং দিল্লিতে অবস্থিত প্রবাসী বাঙালিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক মিলনস্থল হলো এই কালীবাড়ি। দিল্লির অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী দুর্গাপুজো এখানে এখনো উদযাপিত হয়। প্রতিদিন সকাল 7:30 থেকে 12:30 এবং সন্ধেবেলায় 5টা থেকে 8:45 পর্যন্ত কালীবাড়ি খোলা থাকে। এই হলো ফেমাস তিরুপতি বালাজি মন্দির। প্রতিদিন সকাল 6টা থেকে 11টা এবং বিকেলে 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। এই তিরুপতি টেম্পল, লক্ষ্মীনারায়ণ টেম্পল এবং কালীবাড়ি এই 3টে মন্দিরের জন্যই কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে আর.কে. আশ্রম মার্গ, ব্লু লাইন মেট্রো। এরপর আমরা
আমরা মেন রোডের ওপর দিয়ে যাচ্ছি। এখানে দিল্লিতে কার বুক করো বা অটো বুক করো, যাই বুক করো না কেন, আগের থেকে কথা বলে নিও যে সব জায়গা ওনারা ঘুরিয়ে দেখাবেন, তাছাড়া ঘোরার কোনো মূল্য থাকবে না। আর এই যে বন্ধুরা রাষ্ট্রপতি ভবন, এখানে এসে এই অটো দাদার কাছ থেকেই জানতে পারলাম যে এখানে এখন পতাকা দেখা যাচ্ছে না, মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন এইখানে নেই। উনি যখন থাকেন তখন পতাকা উঠতে থাকে, সেটার মাধ্যমে বোঝা যায় যে রাষ্ট্রপতি কখন থাকেন এই বিল্ডিং এ আর কখন থাকেন না। খুব সুন্দর তথ্য পেলাম এই অটো দাদার কাছ থেকে। বন্ধুরা এই রোডেই অনেক অফিস রয়েছে, যেমন সঞ্চার ভবন, টেলিকমিউনিকেশনের যে ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, প্রেসিডেন্টের অফিসিয়াল হোম বা এয়ারফোর্সের বিভিন্ন বড় বড় অফিস, সব সেন্ট্রাল অফিস এখানে রয়েছে দিল্লিতে। আর বিশাল বড় বড় বিল্ডিং। এই রোডটাই ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা, তোমরাও দেখে নাও। এখানে এরকম ঘোরার মজাই আলাদা। বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি দেখতে ভালো লাগছে তাহলে দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিও, আর নতুন বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো। এইরকম নিত্য নতুন প্রচুর জায়গার ভিডিও আসতে থাকছে, প্রত্যেকটি ভিডিও অনেক তথ্যপূর্ণ হতে চলেছে। এখন এই দিল্লির রাস্তাঘাট দেখে নাও বন্ধুরা, খুবই সুন্দর। এইবার আমরা সোজা চলে যাচ্ছি ইন্ডিয়া গেটের দিকে। কান্ট্রি ক্যাপিটালে ঘুরছি, মন পুরো ভালো হয়ে যাচ্ছে। এমনিতেও দিল্লিতে ঘুরতে খুবই ভালো লাগে। আর বন্ধুরা দেখে নাও এখানে রাস্তাঘাট বিল্ডিং সবই ভীষণ সুন্দর আর খুব সাজানো গোছানো। আর এখানে এই বিল্ডিং এ সায়েন্টিস্টদের কনফারেন্স হয়। দেখতে দেখতে আমরা চলে এলাম ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেট হলো ভারতের জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ, যা নিউ দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় শহীদ হওয়া 84,000-এর বেশি ভারতীয় সেনার স্মরণে এই ইন্ডিয়া গেট নির্মিত হয়। ইন্ডিয়া গেটের উচ্চতা হলো প্রায় 138 ফুট। প্যারিসের আর্ক দে ট্রিম্ফের আদলে স্যার এডউইন লুটিয়েন্স এই নকশা দিয়ে থাকেন ইন্ডিয়া গেটের। শিলান্যাস হয় 1921 সালে এবং 1931 সালে উদ্বোধন হয় এই জগৎ বিখ্যাত ইন্ডিয়া গেটের। যে রাজপথের ওপর দিয়ে এলাম আমরা বন্ধুরা, রাজপথের পূর্ব প্রান্তেই রয়েছে এই ইন্ডিয়া গেট। দিল্লিতে যারা যারা ঘুরতে আসবে এটা মাস্ট ভিজিট প্লেস। এই প্লেস একদমই মিস করা যাবে না। অনেক ইতিহাস বহন করে চলেছে দীর্ঘদিনের নির্মিত এই ইন্ডিয়া গেট। দিল্লি আসলে ইন্ডিয়া গেট দর্শন হবে না এ হতে পারে না। বন্ধুরা আমিও এর আগে এসেছি, যতবার দিল্লি এসেছি ততবার ইন্ডিয়া গেট ঘুরে গেছি, আর সত্যিকারে এখানে আসতে খুব ভালো লাগে। তবে গরমের সময় এলে বন্ধুরা বলবো একটা ছাতা, জলের বোতল এগুলো অবশ্যই রাখবে, আর আইসক্রিম খেতে থাকবে। সত্যিকারে দিল্লির গরমটা কিন্তু বেশ রয়েছে। সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় এই ইন্ডিয়া গেট খোলা থাকে এবং কমপ্লিটলি ফ্রি, কোনো ভিজিটের মূল্য লাগে না। তবে এখানে সন্ধেবেলায় আসা সবচেয়ে ভালো। সন্ধে 7টা থেকে 9:30টার মধ্যে ইলুমিনেশন অ্যান্ড লাইট শো হয়। এখানে বোটিং এরও জায়গা আছে দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। ইন্ডিয়া গেটের কাছেই রয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, যেটা সকাল 9টা থেকে সন্ধ্যে 7:30টা পর্যন্ত নভেম্বর থেকে মার্চ মাস অব্দি খোলা থাকে, আর সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকে। এবার চলে এলাম বন্ধুরা দিল্লির খুব ফেমাস প্লেস হুমায়ুন টম্বে। এইটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। এইটার ব্যাপারে শুনেছি ট্রেনে যখন আসছিলাম, আমরা জানতাম না এই হুমায়ুন টম্বের ব্যাপারে। আমরা রাজধানী এক্সপ্রেসে আমাদের পাশেই একজন বসেছিল আমাদেরই মতো, ও এখানে জব করে। ও বলল কাছে পিঠের মধ্যে এই হুমায়ুন টম্ব ঘুরলে খুব ভালো লাগবে। আমরাও অটো দাদাকে বললাম যে এখানে আমরা ঘুরবো। উনি বললেন হ্যাঁ ঘুরিয়ে দেওয়া যাবে। সেই জন্য প্রত্যেকের 40 টাকা করে টিকিট কেটে আমরা চলে এলাম ভিতরে, এবং কুপনগুলিকে গুছিয়ে রাখতে হচ্ছে। ফেরার সময়তেও ওই কুপনগুলো দিয়ে তারপর বেরোতে হচ্ছে। এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে। যদি তোমরা বন্ধুরা বাঁদিকে মিউজিয়াম রয়েছে, হুমায়ুন মিউজিয়াম, যদি ঘুরতে চাও তাহলে অবশ্যই এখানে টিকিট কেটে তারপরে যেতে হবে। আগে আমরা ভাবছি যেটা হুমায়ুন টম্ব সেটা আগে ভালো করে ঘুরে আসি, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিই জায়গাটা এক্স্যাক্টলি কেমন। আমরাও দেখছি, সাথে ঘুরে ঘুরে তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। সত্যি কথা বলতে জায়গাটায় এলেই মন ভরে যাবে। জায়গাটা ভীষণ সুন্দর। নিউ
নিউ দিল্লির এই হুমায়ুন টোম্ব সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলাই থাকে। আর এখানে সন্ধেবেলায় এলে সবচেয়ে বেশি ভালো লাগবে, বা সকালবেলাতেও আমাদের মতো ঘুরে নিতে পারো বন্ধুরা। এই সময় রোদটা একটু বেশি, সাথে ছাতা রাখলে কোনো অসুবিধে নেই। আর এইখানে যেমন বললাম 40 টাকা করে টিকিট মূল্য, কিন্তু 14 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর সেম টিকিটই বিদেশিদের জন্য 600 টাকা করে। নিউ দিল্লিতেই এই হুমায়ুন টোম্ব অবস্থিত। এখানেই হয়েছে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি। জায়গাটা ভীষণ সুন্দর। এই সমাধিটি 1558 সালে হুমায়ুনের প্রথম স্ত্রী এবং প্রধান সঙ্গিনী সম্রাজ্ঞী বেগা বেগমের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়। এটি প্রথম স্থাপত্য ছিল যেখানে এত বড় আকারের লাল বেলে পাথর ব্যবহার করা হয়। 1993 সালে এই সমাধিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে থাকে। দিল্লিতে অবস্থিত এই হুমায়ুনের সমাধি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। সম্রাজ্ঞী বেগা বেগমের উদ্যোগে ফার্সি স্থপতি মিরাক মির্জা গিয়াস তৈরি করেন এই সমাধি। এটি ভারতীয় উপমহাদেশের প্রথম বাগান সমাধি এবং পরবর্তীকালে তাজমহলের নকশাকে গভীরভাবে প্রভাবিত করে। এই হুমায়ুন টম্ব খুবই বিখ্যাত এর আর্কিটেকচারের জন্য। এখানে ইসলামিক স্বর্গ উদ্যানের ধারণায় অনুপ্রাণিত হয়ে সমাধিটি একটি প্রতিসম বর্গাকার বাগানের কেন্দ্রে অবস্থিত, যা জলধারা এবং পথ দিয়ে 4টি ভাগে বিভক্ত। এখানে আসলে দেখা যাবে মূল সমাধিতে কেন্দ্রীয় অষ্টভুজাকৃতির প্রকোষ্ঠ এবং তার চারপাশে 8টি দ্বিস্তরের কক্ষ রয়েছে, যা পারস্যের স্থাপত্য শৈলীকে খুব ভালোভাবে তুলে ধরে। সাদা মার্বেলের তৈরি 42.5 মিটার উঁচু জোড়া গম্বুজ এবং দুপাশে রাজস্থানী ছাঁচের ছত্রি বা ছোট গম্বুজযুক্ত মণ্ডপের অপূর্ব মিশ্রণ এখানে এসে দেখতে পাবে। বিভিন্ন রকম কালচারের সংমিশ্রণ এখানে ফুটে উঠেছে। লাল বেলে পাথরের কাঠামোর গায়ে সাদা এবং কালো মার্বেলের যে সূক্ষ্ম জ্যামিতিক নকশা এবং প্যানেলের কাজ দেখে সত্যিকারেই মুগ্ধ হতে হয়। আর বন্ধুরা, এই ছাদটা দেখে নাও, খুব ভালো লাগছে। এখন চলে এসেছি হুমায়ুন টম্বের ওপরে। আর এখানে সিঁড়িটা খুব খাড়াই, পায়ের প্রবলেম তারা কিন্তু আসবেন না, আদারওয়াইজ ওকে। বেশি সিঁড়ি নেই কিন্তু খুব খাড়াই। আর এই যে এখানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এমনিতে ভীষণ সুন্দর হুমায়ুন টম্ব আর খুবই বড় ছাদ, খুব ভালো লাগছে ঘুরতে। তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি বাইরটা। একটু রোদ কাটিয়ে পরন্ত সময় এলে এই জায়গা ভীষণ ভালো লাগবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে এসেছি। এখান থেকে ভিউটা দেখে নাও বন্ধুরা, অপূর্ব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে চারপাশটা। আর এখানে অনেক এইরকম স্মৃতিসৌধ রয়েছে। তৎকালীন সময়ে এই স্মৃতিসৌধ তৈরি করতে লাগে 15 লক্ষ টাকা। সেই সময় এই টাকার মান অনেকই বেশি ছিল, আর খুবই জগৎবিখ্যাত ছিল এই হুমায়ুনের স্মৃতিসৌধ। আর এখনো পর্যন্ত এই জায়গা খুবই বিখ্যাত। বন্ধুরা, তোমরাও যদি না দেখে থাকো অবশ্যই একবার এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে। শুধু এই হুমায়ুনের মূল সমাধিসৌধ ছাড়াও এখানে অনেকগুলো ছোট ছোট স্মারক রয়েছে। হুমায়ুনের সমাধিরও 20 বছর আগে নির্মিত হয় ছোট ছোট অনেক স্মৃতিসৌধ। হুমায়ুনের সমাধিসৌধ ছাড়াও এই চত্বরে রয়েছে ওনার পত্নী হামিদা বেগম এবং পরবর্তীকালের মুঘল সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকোর সমাধিস্থলও। খুবই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান এই জায়গা। তাই বন্ধুরা, দিল্লিতে এলে যখন এক্সপ্লোর করবে দিল্লির বিভিন্ন জায়গা, এই জায়গাও বাকেট লিস্টে অবশ্যই রেখো। খুব ভালো লাগবে এত সুন্দর ঐতিহাসিক স্থান ঘুরে নিতে। আর চাইলে এখানে গাইডও পাওয়া যায়। গাইডের দাম 100 টাকা। একটু টাইম নিয়ে ঘুরতে এলে গাইড নিয়ে নেওয়াই ভালো, তাহলে অনেক ঐতিহাসিক গুরুত্ব সাথে সাথে জানতে পারবে। ছাদ
ছাদের উপর থেকে বন্ধুরা নিচে নেমে গেলাম। এই যে এটা ঘোরা হয়ে গেল আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর সত্যি এই জায়গার বিভিন্ন ইতিহাস খুবই মুগ্ধ করে, যে তখনকার দিনের স্মৃতিসৌধ, কত বছর আগেকার কত কি কাহিনী এখনো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর জায়গাটাও ভীষণ ভালো লাগলো। এই সমাধিসৌধে মুঘল স্থাপত্য শৈলীর এক বিশেষ উত্তরণ ঘটেছে। আর এই সমাধি চত্বরের চারবাগ গার্ডেন পার্সিক বাগিচার একটি জ্বলন্ত উদাহরণ, যা ভারতে এর আগে কখনো দেখা যায়নি। আফগানিস্তানে বা কাবুলে বাগি বাবর নামে মুঘল সম্রাট বাবরের যে সমাধিসৌধ রয়েছে তা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি সাদামাটা, অনেক সিম্পল এই হুমায়ুন টম্বের চেয়ে। জায়গাটা ভীষণ ভালো লাগবে যদি তোমরা এসে ঘুরে যাও বন্ধুরা। আর এখানে এলে একটু টাইম নিয়ে ঘুরতে হবে, তাড়াতাড়ি এসে ঘুরলে অনেক কিছু অজানা রয়ে যাবে। আর এই যে এই জায়গাগুলো প্রত্যেকটাই এক একটা ইতিহাস বহন করে চলেছে। ইতিহাসের পাতায় যা যা পড়েছি, এই দিল্লি ঘুরে নিলে অনেকখানি চোখের সামনে তা দেখা হয়ে যাবে। সত্যিকারেই খুব ভালো লাগে যখন ইতিহাস বইয়ের পাতায় পড়া জিনিসগুলো সচক্ষে দেখতে পাই। এই সব জায়গা ঘুরলেও মন ভালো হয়ে যায় আর অনেক কিছু তথ্য জানা যায়। সত্যিকারেই এই জায়গাগুলো না ঘুরলে অনেকখানি জানার বাকি রয়ে যায়। খুবই ভালো লাগলো আমার ঘুরে। বন্ধুরা তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর যতদূর সম্ভব তোমাদের সাথে সমস্ত কিছু তথ্য শেয়ার করতে থাকলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে যেমন বলেছি লাইক তো করবেই, তার সাথে কমেন্ট কিন্তু অবশ্যই করো, তাহলে জানতে পারবো ভিডিওগুলি ঠিক কেমন লাগছে। এরপর এখান থেকে বেরিয়ে গেলাম। বন্ধুরা এই যে আবার রাস্তা দিয়ে যাচ্ছি দিল্লিতে, এইখানেই ভিডিওটাকে শেষ করছি, আর বড় করছি না। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, হ্যাপিনেস ছড়াতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার।